বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে সুস্থ আছো এবং ভালো আছো। আমি মোহাম্মদ শাফিউল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, কোয়েল আদর্শ ডিগ্রি কলেজ, তানোর, রাজশাহী। তো আমি আজকে মূলত উপস্থিত হয়েছি তোমাদের নিকট পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ, শক্তি এবং ক্ষমতা নিয়ে আলোচনা করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এর আগে এই চ্যাপ্টারের 3টা ক্লাস করেছো। আমরা প্রথমে কাজের 2টা ক্লাস নিয়েছিলাম, তারপর শক্তির একটা ক্লাস নিয়েছিলাম। আজকে মূলত আমরা আলোচনা করব শক্তি নিয়ে, এবং শক্তি নিয়ে আলোচনা করব। তো মূলত আজকে আমরা আলোচনা করব যান্ত্রিক শক্তির নিত্যতা নিয়ে। যান্ত্রিক শক্তির নিত্যতা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সঙ্গে এই ক্লাস করতে করতে খাতা কলম নিয়ে বসে পড়ো, এবং যে বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বলবো, সেগুলো সবাই কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবা। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে আমার ক্লাসটা উপভোগ করবা। তো মূলত আজকের ক্লাসটা এই যান্ত্রিক শক্তির নিত্যতা, এখানে কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন, আমাদের বোর্ড সৃজনশীল প্রশ্ন, বহু প্রশ্ন এই আঙ্গিকে হয়। সুতরাং আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আলোচনা করব যান্ত্রিক শক্তির নিত্যতা। তো তোমরা দেখো আমরা কি কি আলোচনা করব আজকে। আমাদের বিষয় হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতার ধারণা। 2 নাম্বার হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতার ব্যবহার। তো মূলত আজকের ক্লাসে আমরা এই 2টা বিষয় আলোচনা করব, যান্ত্রিক শক্তির নিত্যতার ধারণা এবং যান্ত্রিক শক্তির নিত্যতার ব্যবহার নিয়ে। তো আসো প্রথমে আমরা যান্ত্রিক শক্তির ধারণা নিয়ে আলোচনা করি, অর্থাৎ যান্ত্রিক শক্তিটা কি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি আমার আগের ক্লাসটা না করা থাকে, তাহলে আগের ক্লাস যে শক্তি ক্লাস নিয়েছিলাম, অবশ্যই তোমরা সেই ক্লাসটা দেখে তারপরে আমার এই ক্লাসটা করো। তো শক্তি আলোচনা করার সময় আমরা শক্তির প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, এবং তাতে আমাদের যান্ত্রিক শক্তি ছিল, এবং যান্ত্রিক শক্তিকে 2 ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। আশা করি তোমাদের মনে পড়ছে। তো যান্ত্রিক শক্তিটা হচ্ছে যখন কোনো একটা ব্যবস্থার উপর সংরক্ষণশীল বল ক্রিয়া করে, তখন গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সর্বদা কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুব থাকে। আমি আবারও বলছি, যখন কোনো একটা ব্যবস্থার উপর সংরক্ষণশীল বল ক্রিয়া করবে, তখন গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সর্বদা ধ্রুব থাকে। একে বলা হয় যান্ত্রিক শক্তির নিত্যতা। দেখো, এই যে একটা বস্তু, এই বস্তু এই অবস্থানে তার যান্ত্রিক শক্তি অর্থাৎ মোট শক্তি বলতে বোঝাচ্ছি গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি যা হবে, একে যদি আমি ছেড়ে দিই, এই অবস্থানে যখন থাকবে তখনও কিন্তু গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সর্বদা একই থাকবে। সেটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতা। যদি কোনো অবস্থানে তার বিভব শক্তি বেশি থাকে, তাহলে গতিশক্তি কম হয়। যদি গতিশক্তি বেশি থাকে কোনো অবস্থানে, তাহলে সেখানে বিভব শক্তি কমে যায়। মূলত মোট শক্তি তার কিন্তু একই থাকে। সেটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতা। তো দ্বিতীয় পর্যায়ে আমরা দেখো, এই যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে তাহলে আমরা বোঝাচ্ছি যে বিভব শক্তি প্লাস গতিশক্তি। কোনো একটা সিস্টেমের বিভব শক্তি আর গতিশক্তি সবসময় কি থাকবে? ধ্রুব থাকবে, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সবসময় ধ্রুব থাকবে। এটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতা। তো এখন দেখো, আমরা যান্ত্রিক শক্তির কিছু ব্যবহার নিয়ে কথা বলি। যান্ত্রিক শক্তির ব্যবহার 1 নম্বর হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। একটা বস্তু পড়ন্ত বস্তু, একটা বস্তুকে জানি আমি উপর থেকে ছেড়ে দিই, তাহলে বস্তুটা কি হয়? মাটিতে পড়ে, তাই না? তাহলে সেটা হচ্ছে আমাদের পড়ন্ত বস্তু। এই পড়ন্ত বস্তু কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা বিধি মেনে চলে। তাহলে দেখো কিভাবে পড়ন্ত বস্তু যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলছে। আমি আবারও বলছি, তোমরা কিন্তু ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো, কারণ আমাদের এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন আজকে যে ক্লাস আমি করাবো মূলত এই ধরনেরই হয়, এবং অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে আমার ক্লাসটা একটু নোট ডাউন করে নিবা। তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতা, ধরো একটা বস্তু এই যে মাটি থেকে একটা বস্তুকে আমি ধরি যে m = 2 কেজি। 2 কেজি একটা ভরের বস্তুকে মাটি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় তোলা হলো। আমরা ধরি সে উচ্চতাটা হচ্ছে h =
20 মিটার, অর্থাৎ 20 মিটার উচ্চতায় একটা বস্তুকে তোলা হলো। তোলার পর এই অবস্থান থেকে তাকে মুক্তভাবে তাকে পড়তে দেওয়া হলো, অর্থাৎ ছেড়ে দেওয়া হলো। তাহলে বস্তুটি অবশ্যই কি হবে, মাটিতে পড়বে, তাই না? এই রাস্তা দিয়ে মাটিতে পড়বে। তাহলে দেখো, ধরি বস্তুটি এখানে আছে, সেটা হচ্ছে তার অবস্থান এ অবস্থান। কোনো সময় বস্তুটায় ধরি এখানে আছে, এটা হচ্ছে তার বি অবস্থান। আর একটা অবস্থান আমি দেখালাম ঠিক মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, ঠিক পূর্ব মুহূর্তে, সেটা দেখালাম আমি সি অবস্থান। আবার তোমাকে বলছি আমি, এই যে বি অবস্থানটা মাটি থেকে, এটা দেখায় যে ধরো তুমি 5 মিটার উপরে, বি অবস্থানটা 5 মিটার মাটি থেকে উপরে। তাহলে আমরা এখানে দেখব যে এই যে একটা পড়ন্ত বস্তু, সেই বস্তুটি কি হয়, যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। অর্থাৎ তার এ, বি, সি তিনটাই পজিশনে তার গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সর্বদা কি হবে, কনস্ট্যান্ট হবে, তাই না? তবেই তো সে যান্ত্রিক শক্তির নিত্যতাটা মেনে চলবে। তাহলে আমরা অ্যাট ফার্স্ট আমরা এ অবস্থানে আসি। এ অবস্থানে দেখো, এ অবস্থানে বস্তুটির কি বের করি, প্রথমে গতিশক্তি বের করি, তাই না? তাহলে গতিশক্তি হচ্ছে কি, ইকে। গতিশক্তির রাশিমালা কি, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই অবস্থানে, অর্থাৎ এই যে এখানে যখন আমি এখানে বস্তুটা এইভাবে ছাড়বো, তখন কি তার বেগ থাকে? না, তার কোনো বেগ থাকে না, অর্থাৎ জিরো বেগ, তাই না? তাহলে এই অবস্থানে তার বেগ হচ্ছে 0। লক্ষ্য রাখো, যদি বেগটা 0 হয় তাহলে গতিশক্তি কি হবে, গতিশক্তির টোটালটাই হবে 0। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যখন তাকে মুক্তভাবে এই অবস্থান থেকে ছাড়ছি, তখন তার গতিশক্তিটা হচ্ছে 0। এখন দেখো, এই অবস্থানে আমরা এবার বের করব বিভব শক্তি ইপি। বিভব শক্তি কত, mgh। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, বা তোমরা নবম এবং দশম শ্রেণীতে পড়েছো। বিভব শক্তি ইপি সমান mgh। এইচটা কি, উচ্চতা। কোন উচ্চতা? এই বস্তুটা মাটি থেকে ওপরে, অর্থাৎ কত উচ্চতায় আছে সেই উচ্চতা, তাই না? রাইট, সেই উচ্চতা। তাহলে ইপি সমান mgh। লক্ষ্য রাখো, আমরা মানগুলো যদি বসাই, এম এর মান কত, 2, জি এর মান অভিকর্ষ ত্বরণ 9.8, এইচটা কত, দেখো এই অবস্থানে যখন আছে তখন মাটি থেকে কত উচ্চতায়, এই যে দেখো তুমি 20 মিটার উচ্চতায় আছে, তাহলে 20। তাহলে যদি আমরা একটু গুণ করি, 2 × 9.8 × 20, তাহলে দেখো কত পাচ্ছি আমরা পাচ্ছি 2 × 9.8 × 20। তাহলে আমাদের হচ্ছে 392। তাহলে আমাদের হচ্ছে 392 জুল। শক্তির একক আমাদের জুল, তাই না? তাহলে দেখো, এই অবস্থানে আমরা গতিশক্তি পেলাম 0, যেহেতু বেগ 0 অবস্থানে, এবং এই অবস্থানে তার বিভব শক্তি হচ্ছে 392 জুল। অর্থাৎ মোট শক্তি, অর্থাৎ এই অবস্থানে মোট শক্তি ই সমান কত, ইকে প্লাস ইপি, গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি, তাই না? তাহলে 0 + 392, তাহলে কত হবে, 392 জুল। তাহলে দেখো, আমরা এই অবস্থানে তার মোট শক্তি বের করলাম 392 জুল। ঠিক আছে, এখন দেখো আমাদের আরও দুইটা পজিশন বাকি আছে, বি পজিশন এবং সি পজিশনে। তাহলে আমরা আগে সি পজিশনটা হিসাব করি। সি পজিশনে, অর্থাৎ সি অবস্থানে এবার দেখি, সি অবস্থানে গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন লক্ষ্য রাখো, যখন এই অবস্থান থেকে ছাড়া হয়েছে, বস্তুটা মাটিতে পড়ছে, ঠিক মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, তাই না? সে অবস্থানে কি হবে, সে অবস্থানে তার বেগ থাকবে, এবং বেগটা কি, সর্বোচ্চ বেগ, তাই না? সর্বোচ্চ বেগ। তাহলে একই অবস্থানে এই যে ভি, বেগের মানটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে অবশ্যই তোমরা সূত্র জানো, দেখো লিখছি কি, হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার সমান সূত্র কি জানি আমরা, ইউ স্কোয়ার প্লাস 2i জি এইচ। ঠিক আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2i এস, পরন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2i জি এইচ। তা এখন এইচটা লক্ষ্য রাখো, এইচটা কি, আমরা এখানে এইচটা হিসাব করব। তো কোথায়, এই যে সি অবস্থানে বেগ বের করতে চাচ্ছি, ছেড়েছি কোথায় থেকে, এ অবস্থান থেকে। তাহলে কত দূর, নিচের দিকে, এ থেকে সি, এত দূর আসার পর বেগ, রাইট? সুতরাং
এই উচ্চতাটা হচ্ছে কি এখান থেকে এখান পর্যন্ত, যেটা কত আমাদের এইচটা হচ্ছে 20 মিটার। তাহলে দেখো তোমরা কত হচ্ছে আমাদের পাচ্ছি, তাহলে হাফ এম ইন্টু ইউ এর মানটা কত আদিবেগ শূন্য, তাহলে কি হচ্ছে 2GH, 2 কাটা, তাহলে MGH। লক্ষ্য রাখো এম এর মান হচ্ছে 2 কেজি, এই যে উপরেরটার মতো, জি এর মান 9.8, এইচটা 20, তাহলে আমরা অবশ্যই এখনও রেজাল্ট পাবো 392 জুল, অর্থাৎ 392 জুল। তাহলে আমরা আরেকটা অবস্থান দেখলাম, সেটা হচ্ছে সি অবস্থান। এই যে সি অবস্থানে তার মোট শক্তি দেখতে পেলাম 392 জুল, যেখানে এই অবস্থানে আমরা মোট শক্তি 392 জুল পেয়েছিলাম। সি অবস্থানে কি আমরা শুধু গতি শক্তি এখানে বের করেছি, তাই না? দেখো 392 জুল, এটা আমরা 392 জুল সি অবস্থানে গতি শক্তি বের করেছি। তাহলে কি আমাদের সি অবস্থানে বিভব শক্তি বের করতে হবে, তবেই তো মোট শক্তি পাবো। তাহলে সি অবস্থানে বিভব শক্তি ইপি সমান MGH। এখন লক্ষ্য রাখো সি অবস্থান, সি অবস্থানটা কোথায় বলেছিলাম? মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, তাই না? তাহলে এখানে উচ্চতা কত? এইচ এর মান, এইচ এর মানটা আমাদের নাই, 0। তাহলে এইচ যদি 0 হয় তাহলে টোটাল শক্তিটা বিভব শক্তি কত হবে আমাদের? 0 হবে, তাই না? তাহলে এবার সি অবস্থানে আমাদের মোট শক্তি ই সমান কি ইকে প্লাস ইপি। লক্ষ্য রাখো ইপিটা 0 আর ইকে এর মানটা 392 জুল। ঠিক আছে, তাহলে আমরা এই অবস্থানে যা শক্তি পেয়েছিলাম, কিন্তু সি অবস্থানে আমরা কিন্তু ঠিক একই শক্তিটা পেলাম। ইপি এবং ইকের যোগফল হচ্ছে তার সি অবস্থানে 392 জুল। লাস্ট অফ অল দেখো এই যে বি আছে, বি অবস্থানে, এই বি অবস্থানে আমরা মোট শক্তি বের করতে চাচ্ছি। তাহলে এখানে একটু ভালোভাবে নজর দাও তোমরা। তাহলে আমি এটা মিশিয়ে দিলাম, তোমরা আমার এটা পোস্ট করো, পোস্ট করে লিখে নাও, তারপর আবার ক্লাসটা দেখো। তাহলে এখন দেখো বি অবস্থানে আমরা বের করি। বি অবস্থানে বিভব শক্তি, সরি গতি শক্তি আগে বের করি। গতি শক্তি কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার সমান কত? ইউ স্কোয়ার প্লাস 2YG কি এইচ। এখন লক্ষ্য রাখো বি অবস্থানটা কোথায়? এখানে। এখানে কি আমরা বেগ হিসাব করছি, তাই না? তাহলে আমরা তো ছেড়েছিলাম উপর থেকে, তাহলে এই যে এখান থেকে এখান পর্যন্ত এ থেকে বিতে এসে তার বেগটা কত হয়েছে তত। লক্ষ্য রাখবা এখানে, এখানে তোমাদের কিন্তু ভুল হয়। এইচটা যখন তুমি বেগ বের করবা তখন হিসাব করবা সবসময় উপর থেকে নিচের দিকে কত এসেছে, হ্যাঁ। আর যখন বিভব শক্তি বের করবা তখন হিসাব করবা মাটি থেকে সে কত উচ্চতায় আছে। তাহলে এই বি বিন্দুতে যেহেতু বেগ বের করব, তাহলে এ থেকে ছেড়েছি, তাহলে এই যে দেখো এই দূরত্বটা অতিক্রম করেছে, এই যে এই রাস্তাটা, এই রাস্তাটা কত? দেখো টোটাল রাস্তা আমাদের 20 মিটার, নিচে এতটুকু 5 মিটার, তাহলে এই রাস্তাটা কত হবে? 15 মিটার, 15 মিটার, ঠিক আছে না? তাহলে এখন দেখো এই রাস্তাটা আমাদের যে এইচ হচ্ছে, এই এইচের মানটা হচ্ছে আমাদের কত? একবারে আমি বসাই তাহলে 15, তাহলে ইউটা কত? 0, তাহলে হাফ ইন্টু এম ইন্টু 2YG ইন্টু 15, 2 কাটা, তাহলে এম জি ইন্টু 15। এম এর মান আমাদের কত? 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু 15। তাহলে যদি আমরা গুণ করি 2 ইন্টু 9.8 ইন্টু 15, তাহলে হচ্ছে 294। আমাদের হলো 294 জুল। কোথায়? তার বি অবস্থানে তার গতিশক্তি পেলাম। এবার দেখো বি অবস্থানে আমরা কি বের করব? বিভব শক্তি ইপি সমান MGH। এখন লক্ষ্য রাখো এইচটা কোথায়? এই যে বি অবস্থানে, অর্থাৎ বললাম কি বিভব শক্তি বের করার সময় এইচটা কি উচ্চতা মাটি থেকে কত উপরে আছে, তাই না? তাহলে উচ্চতা যে দেখো মাটি এখান থেকে বি অবস্থান কত উচ্চতা? 5 মিটার উচ্চতা। তাহলে এখানে আমাদের এইচ এর মান হবে কত? 5। তাহলে বসাও তুমি 2 ইন্টু 9.8 ইন্টু 5, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু 5, রেজাল্ট হচ্ছে 98 জুল। তাহলে আমরা বি অবস্থানে তার বিভব শক্তি পেলাম 294 জুল এবং গতি শক্তি পেলাম
98 জুল। ঠিক আছে, তাহলে বি অবস্থানে তার মোট শক্তি ইপি সমান ইকে প্লাস ইপি। ইকেটা কত আমাদের 294 প্লাস 98। তাহলে আমরা যদি যোগ করি 294 প্লাস 98, তাহলে আমাদের হচ্ছে 392 জুল। ঠিক আছে, দেখো আমরা বি অবস্থানে তার টোটাল এনার্জি পেলাম 392 জুল, যা আগের এ অবস্থানে এবং সি অবস্থানেও টোটাল এনার্জি ছিল 392 জুল। সুতরাং আমরা এখন সিদ্ধান্ত নিতেই পারি যে এই যে পড়ন্ত বস্তুটা আমরা দেখতে পাচ্ছি, এই পড়ন্ত বস্তু আমাদের কি যান্ত্রিক শক্তির নিত্যতাটা মেনে চলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা সরল দোলকের ক্ষেত্রে দেখব যান্ত্রিক শক্তির নিত্যতা। সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা। তো মনে করো একটা সরল দোলক আমি দেখাইলাম। এই সরল দোলকের যে ববটা আছে, এই ববের ভর আমি ধরি, ববের ভর এম সমান 10 গ্রাম। এই সরল দোলকের তার গতিকালের বিভিন্ন অবস্থান দেখানো হলো। ধরো এটা একটা অবস্থান, আর এই যে আমি লাল কালি দিয়ে এটা দেখাই, এই যে এটা একটা অবস্থান, বিভিন্ন অবস্থান দেখানো হলো তার গতিকালের, একদিকের শুধু অবস্থান দেখানো হয়েছে। তুমি মনে করো এটা এ, এটা বি, এটা সি, এই তিনটা অবস্থান দেখানো হলো। আরও দেখো যখন সে সি অবস্থানে আছে, আমরা মনে করি সে এখানে যে সাম্য অবস্থান থেকে একটা কোণ তৈরি করেছে, এই কোণটা হচ্ছে ধরি 60 ডিগ্রি। আর এই যে বি অবস্থানে যখন আছে, তখন সাম্য অবস্থানের সাথে যে লাল কালি দিয়ে দেখালাম যে কোণটা তৈরি করেছে, সে কোণটা হচ্ছে আমরা ধরি 30 ডিগ্রি। আর এই যে সুতাটা আছে, অর্থাৎ কার্যকর দৈর্ঘ্য যাকে আমরা বলছি, সুতার দৈর্ঘ্য ধরি 1 মিটার ধরি আমরা। তাহলে কি এখানে ধরি ও বিন্দু থেকে তাকে ঝুলিয়েছি, আমরা লিখি তাহলে ও এ সমান ও বি সমান ও সি সমান 1 মিটার, অর্থাৎ সুতার দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার। আবারও লক্ষ্য রাখো তুমি, এখানে একটা আমরা সরল দোলক দেখতে পাচ্ছি। এই সরল দোলকটা কি ও অবস্থান থেকে ঝুলানো হয়েছে, এ তার সাম্য অবস্থান। তারপর তার গতিকালের বিভিন্ন অবস্থা দেখানো হয়েছে। যখন এই সরল দোলকটা সি অবস্থানে আছে, তখন কোণটা হচ্ছে 60 ডিগ্রি, বি অবস্থানে তখন কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আর এই যে তার দৈর্ঘ্য, তার ও এ সমান ও বি সমান ও সি সমান 1 মিটার। তাহলে আমরা এখন দেখব এই যে সরল দোলকের বিভিন্ন অবস্থান এ বি সি, এখানেও দেখব সরল দোলকটা যান্ত্রিক শক্তির নিত্যতাটা মেনে চলেছে কি না। তো আগের মতো আবার আমরা প্রথমে সি অবস্থানে যাই। সি অবস্থানে গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তো লক্ষ্য রাখো সি অবস্থানে একটা দোলক এভাবে দোলে, তাই না? দোলে যখন লাস্টে যায়, এই লাস্টে যাওয়ার পর কি সে থেমে যায় না? সে থেমে যায়, অর্থাৎ এই সি অবস্থানে যখন গিয়েছে ববটি, তখন সে থেমে গিয়েছে, অর্থাৎ তার বেগ হচ্ছে 0। তাহলে সি অবস্থানে বেগ যদি 0 হয়, তাহলে গতিশক্তি কত হবে? অবশ্যই 0, তাই না? তাহলে বেগ 0 মানে গতিশক্তি 0। তাহলে এখন সি অবস্থানে আমরা বের করব বিভব শক্তি ইপি সমান এম জি এইচ, বিভব শক্তি। তাহলে এই অবস্থানে তার বিভব শক্তি কত? লক্ষ্য রাখো, বিভব শক্তি বের করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এম এর মান, জি এর মান, এইচ এর মান। যেখানে জি এর মান আমাদের জানা আছে কত? 9.8। এম এর মান কত দিয়েছে? 10 গ্রাম। 10 গ্রামকে তুমি যদি কেজিতে আনো, 1000 দিয়ে ভাগ করো, তাহলে 0.01 কেজি। কেজিতে আমি আনলাম 0.1 কেজি। এখন এইচটা দেখো, এইচের বিষয়, অর্থাৎ সি বিন্দুতে যখন আসে, তখন সাম্য অবস্থান থেকে কত উচ্চতায় আছে। লক্ষ্য রাখো, এ বিন্দুটা তার সাম্য অবস্থান, এই যে এই পজিশন, তাহলে সিতে আছে, তার মানে কি উপরে আছে না, উচ্চতায় আছে না মাটি থেকে? কত উচ্চতায় আছে সেটাই হচ্ছে এইচ এর মান। তো দেখো এদিকে যদি আমি একটা লম্ব টানি এবং একটা নাম দিই যে এম, তাহলে আমরা এখন বলতে পারি যে সি অবস্থানে থাকা আর এম অবস্থানে থাকা হচ্ছে একই কথা, অর্থাৎ এম উচ্চতায় আছে। ঠিক আছে, সি অবস্থানের উচ্চতা কত?
এ এম উচ্চতা, তাহলে আমরা বিভব শক্তি ইপি সমান এম জি লিখতে পারি কি এ এম। এখন লক্ষ্য রাখো, তুমি এম এর মান বসাও 0.01, জি এর মান 9.8 গুণিত এম। এমটা তুমি কিন্তু জানো না, এই উচ্চতাটা কত তুমি জানো না, তুমি জানো ও এ, দেখো ও এটা কত 1 মিটার, কিন্তু তুমি এইটুকু উচ্চতাটা কিন্তু জানো না। তাহলে এখানে এই ত্রিভুজটা তুমি লক্ষ্য রাখো, খুব ভালোভাবে মনোযোগ দাও। এখানে তুমি ত্রিভুজটা লক্ষ্য রাখো। কোন ত্রিভুজ? ও সি এম। এই যে ত্রিভুজটা লক্ষ্য রাখো, ও সি এম। এই ত্রিভুজের কোণ কত? এই যে কালোটা 60 ডিগ্রি কোণ, ঠিক আছে? কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এটা কি অতিভুজ, এটা কি ভূমি। তাহলে আমরা কি এখানে লিখতে পারি, লক্ষ্য রাখো যে cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত? ও এম, আর অতিভুজটা কত? ও সি, ঠিক আছে? ও এম বাই ও সি cos থিটা। তাহলে আমরা ও এম সমান কি পাচ্ছি? ও সি ইন্টু cos থিটা। ও সিটা কত দেখো, সিটা এই যে ও সি 1 মিটার, 1 ইন্টু cos কোনটা কত? এই যে কালোটা, অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে ও এম এর মান আমরা পাচ্ছি cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান দেখো, cos 60 ডিগ্রি মান হচ্ছে 0.5। তাহলে হচ্ছে আমাদের ও এম এর মান পেলাম আমরা 0.5। লক্ষ্য রাখো, ও এম অর্থাৎ এই রাস্তাটা এটা পেয়েছি 0.5। আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে এম, এখান থেকে এখানে। যেহেতু টোটাল কত? টোটাল হচ্ছে আমাদের 1 মিটার। ও এমটা এখানে পেলাম, এই যে দেখো লাল কালি দিয়ে দেখাচ্ছি, ও এমটা পেলাম আমি 0.5। ও এমটা 0.5। তাহলে টোটালটার থেকে 0.5 বাদ দিলেই তো আমি এটা পাবো, এম পাবো, তাই না? তাহলে টোটালটা 1, এই রাস্তাটা হচ্ছে 0.5, তাহলে এই রাস্তা কত? অবশ্যই 0.5। তাহলে এই যে এম এর মান আসছে আমাদের, তাহলে এম এর মান হলো আমাদের, এম এর মান হচ্ছে 0.5। ও এম যেহেতু 0.5, সুতরাং এমও হচ্ছে 0.5। তাহলে এখানে বসে আমি 0.5। তাহলে আমি এখন ক্যালকুলেশন করি, 0.01 ইন্টু 9.8 ইন্টু 0.5, তাহলে হচ্ছে 0.049 জুল। এটা কি পেলাম আমরা? সি অবস্থানে তার পেলাম বিভব শক্তি। অতএব সি অবস্থানে মোট শক্তি ই সমান ইকে প্লাস ইপি। ইকেটা তো আমাদের 0, তাহলে টোটাল এনার্জি হচ্ছে 0.049 জুল। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের সি অবস্থানে মোট শক্তি 0.049 জুল। এখন দেখো সি অবস্থান শেষ, এবার আসি আমরা এ অবস্থানে আসি, তারপরে আমরা যাব বি অবস্থানে। এ অবস্থানে তার শক্তিটা বের করি। তাহলে এ অবস্থানে গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। লক্ষ্য রাখো, আমরা যখন সি অবস্থানে তার বেগ শূন্য পেয়েছিলাম, কিন্তু একটা দোলক যখন ঘুরে, তখন ঘোরার সময় কি সাম্য অবস্থানে যখন আসে, সেই সময়টা কি হয়? তার বেগ সবচেয়ে বেশি হয়। তাহলে এই অবস্থানে তার গতিশক্তি বের করতে হলে আমাদের বেগ প্রয়োজন, তাই না? তাহলে দেখো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার সমান কত? ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ, ঠিক আছে? এইচটা কত? এইচটা হচ্ছে উচ্চতা, তাই না? অর্থাৎ সি অবস্থান থেকে এ অবস্থানে এসেছে, তাহলে কত নিচে নেমেছে দেখো, উচ্চতাটা কি এম না? এই যেটা যখন সি অবস্থানে গিয়েছিল তখন এম উচ্চতায় গিয়েছিল, যখন এ অবস্থানে নেমে এসেছে তখনও কত? ঠিক এম নিচে নেমে এসেছে, তাই না? তাহলে এখানে এইচ এর মান আমরা কি দিব? এইচ এর মানটা দিব এম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ইউটা কত? ইউটা আমাদের 0, আদিবেগ 0। তাহলে হাফ ইন্টু এম ইন্টু 2 জি এ এম, 2 কাটা, তাহলে এম জি এ এম। লক্ষ্য রাখো এম এর মান কত আমাদের? এম এর মান হচ্ছে আমাদের 0.01, জি এর মান 9.8, আর এম এই যে এখানে দেখো এম এর মানটা আমরা বের করে নিয়েছি, কিন্তু 0. কত
0.5, অর্থাৎ এখানে আমি লিখব 0.5। তাহলে তিনটা যদি গুণ করি ঠিক আগের মতো, লক্ষ্য রাখো 0.01 ইন্টু 9.8 ইন্টু 0.5, অর্থাৎ আগের রেজাল্টটা পেয়ে যাব আমরা 0.049 জুল। তাহলে এই দুইটাতে এটাতে আমরা কি পেলাম? আমরা গতিশক্তি পেলাম। তাহলে এই অবস্থানে তার বিভব শক্তি দেখো, এই অবস্থানে বিভব শক্তি ইপি সমান mgh। দেখো তো এই অবস্থানে যখন আছে তখন উচ্চতায় আছে কি না, বি এবং সি অবস্থানে যখন আছে তখন কিন্তু সে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, আর এই অবস্থানে সে কিন্তু সাম্য অবস্থানে আছে, অর্থাৎ উচ্চতা 0, এইচ এর মানটা 0। তাহলে এইচ 0 হলে টোটালটা হচ্ছে 0। তাহলে এই অবস্থানে তার বিভব শক্তি নাই, তার গতিশক্তি এটা এবং এটাই হচ্ছে তার সর্বোচ্চ গতিশক্তি। অর্থাৎ এই অবস্থানে মোট শক্তি ই সমান ইকে প্লাস ইপি। ইপিটা তো 0, তাহলে ইকে এর মান কত? 0.049 জুল। এই যে টোটাল এনার্জি পাচ্ছি। তাহলে আমরা এখন দেখতে পেলাম যে এই যে সেই অবস্থানে যে কোথায় আমাদের এই অবস্থানে মোট শক্তি 0.049 জুল, যেটা আমরা কি পেয়েছিলাম, যেটা আমরা যে সি অবস্থানে তার মোট শক্তি পেয়েছিলাম। তাহলে এই দুইটা অবস্থানের আলোকে আমরা দেখতে পাচ্ছি যে এই সরল দোলকটা যান্ত্রিক শক্তির নিত্যতাটা মেনে চলছে। এখন লাস্ট অফ আর একটা অবস্থান আছে বি অবস্থানে। তোমরা কিন্তু এখানে খুব মনোযোগ দিবা যে বি অবস্থানে তার টোটাল শক্তিটা আমি কিভাবে বের করছি। তাহলে আমি মিশিয়ে দিয়ে এটা এগুলো রাখি। বি অবস্থানে, তাহলে বি অবস্থানে তার গতিশক্তি ইকে আবারও লিখছি ½ mv²। লক্ষ্য রাখো যে সি অবস্থানে তার বেগ শূন্য হওয়ার ফলে গতিশক্তি ছিল 0, এ অবস্থানে তার উচ্চতা 0 হওয়ার জন্য বিভব শক্তি 0। কিন্তু বি অবস্থানে দেখো, বি অবস্থানে তার গতিশক্তিও থাকবে এবং বিভব শক্তিও থাকবে, রাইট? কারণ বি অবস্থানে যখন আসে তখন দেখো মাটি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। আমি যদি এদিকে একটা লম্ব টানি আর নাম দিই এন, তাহলে দেখো বি অবস্থানে থাকা মানে এ এন উচ্চতায় থাকা, তাহলে তার বিভব শক্তি আছে। আবার এই অবস্থানে কি হয়, এই অবস্থানে থাকার ফলে যখন আসে তখন সে একটা নির্দিষ্ট বেগও প্রাপ্ত হয়। সুতরাং বি অবস্থানে তার গতিশক্তিও পাবো আমরা, বিভব শক্তিও পাবো। তাহলে দেখো এই অবস্থানে তার বিভব গতিশক্তি ইকে সমান ½ mv²। লিখছি ½ mv²। কত? u² যোগ 2gh। এখন এখানে লক্ষ্য রাখো u² যোগ 2gh, এইচটা কত? এইচটা আমরা কি বললাম একটু আগে যে গতিশক্তি বের করার সময় আমরা যে উচ্চতাটা দেব সেটা উপর থেকে নিচে, ঠিক আছে? তাহলে সে আগে ছিল কোথায়? সি অবস্থানে, গেল কোথায়? বি অবস্থানে। তাহলে কত নেমেছে দেখো তো, এখান থেকে এখানে নেমেছে, অর্থাৎ উচ্চতাটা হচ্ছে এখানে mn, ঠিক আছে? উচ্চতাটা mn। তাহলে এইচ এর পরিবর্তে আমরা লিখব কি mn, ঠিক আছে? তাহলে দেখো ইউটা তো আমাদের 0, তাহলে ½ m ইন্টু 2g ইন্টু mn, 2 কাটা, তাহলে mn। তাহলে আচ্ছা দেখো তো এই mn কে আমরা লিখতে পারি যে mn সমান am মাইনাস an। দেখো টোটালটা হচ্ছে m, তার মধ্যে যদি nটা বাদ দিই তাহলে তো mn পাই, তাহলে m মাইনাস n। তাহলে তুমি এখানে করো mg mn এর বদলে লেখো am মাইনাস an। তাহলে আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে mgam মাইনাস mgan। এটা হচ্ছে আমাদের বি অবস্থানে আমরা গতিশক্তি পেলাম। এখন দেখো বি অবস্থানে বিভব শক্তি বের করি। বি অবস্থানে বিভব শক্তি ইপি সমান কত? mgh, ঠিক আছে? তাহলে লক্ষ্য রাখো mgh কত? এই যে এইচ বি বিন্দুতে এখানে আছে, তার মানে কি এনে আছে। তাহলে উচ্চতাটা কত? বিভব শক্তি বের করার সময় আমরা বলেছি উচ্চতাটা নিচ থেকে ওপরে, অর্থাৎ এই সাম্য অবস্থান এ থেকে এন পর্যন্ত, অর্থাৎ এইচটা হবে আমাদের কি an, এইচটা হবে an। তাহলে বি অবস্থানে বিভব শক্তি গতিশক্তি দুটাই পেয়েছি।
অর্থাৎ বি অবস্থানে মোট শক্তি ই সমান ইকে প্লাস ইপি। তা ইকে এর মানটা দেখো কত পেয়েছি, এম জি এ এম মাইনাস এম জি এ এন, এই যে গতিশক্তি যোগ বিভব শক্তি, বিভব শক্তি পেয়েছি আমরা এম জি এ এন। লক্ষ্য রাখো এম জি এন কাটা, তাহলে থাকছে কি আমাদের এম জি এ এম। মানগুলো বসাই আমরা, অতএব ই সমান এম এর মান কত 0.01 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এম, এই যে এম এর মান 0.5। এই কয়টা যদি আবারও আমরা গুণ করি 0.01 ইন্টু 9.8 ইন্টু 0.5, তাহলে আমাদের আসছে 0.049, সেম 0.049 জুল। ঠিক আছে, তাহলে দেখো আমরা বি অবস্থানেও দেখলাম ঠিক সেম টোটাল শক্তিটা হচ্ছে আমাদের কি এ অবস্থান এবং সি অবস্থানের সমান। তাহলে আমরা কি বলতে পারি যে এ বি সি এই দোলকটা, সরল দোলকটা প্রত্যেকটি অবস্থানে তার টোটাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।